মিরপুরের রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণে এলেও যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে। এটি পুরোপুরি নিভেছে এমনটা বলা যাবে না বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি আরও জানান, সকালে রাসায়নিক পরীক্ষার জন্য বুয়েটের একটি দল ঘটনাস্থলে যাবে। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু নির্বাপন বলা যাবে না। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন, এটা একটু সময় দিতে হবে। এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে না। দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমরা চেষ্টা করছি বোঝার জন্য, তাহলে আমরা বলতে পারবো এটা আসলে কতটুকু সময় লাগবে। চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে শঙ্কা ও অভিযোগ জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিজিএস ও এজিএস প্রার্থীরা। বহিরাগত প্রসঙ্গে এজিএস প্রার্থী আইয়ুব রহমান তৌফিক জানান, বৈধ কার্ড ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় নির্বাচনে প্রভাব পড়তে পারে। এদিকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে সংবাদ সম্মেলন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশের অভিযোগ করেন। এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলেন তিনি। বৈধ পাসদারি না থাকে তাহলে তো তার থাকার উচিত না। তো আইন তো সবার জন্য সমান, সেটা আমাদের জন্য যেমন অন্যান্যদের জন্য সমান। তো সেটা নিশ্চিত করবে কে? নির্বাচন কমিশন এবং যারা এগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। তাই মনে করি যে তাদের খুঁজে বের করা উচিত। বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাই এখন থেকে বিশ্ববিদ্যালয়কে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। চাকসু নির্বাচন শুরু হচ্ছে সকাল 9টায়। ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। এরই মধ্যে কেন্দ্রগুলোর সব সরঞ্জাম পৌঁছে গেছে। ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। এদিকে বহু বছর পর এই নির্বাচন একটি মাইল ফলক হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। আর ভোট আয়োজন নিয়ে কোনো আশঙ্কা বা বাধা দেখছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ অপেক্ষার পালা শেষ। বুধবার সকালেই শুরু হচ্ছে নির্বাচনী মহাযজ্ঞ। ক্যাম্পাসে তাই সাজ রব। মঙ্গলবার বিকেলের মধ্যেই ভোটের বাক্স আর সরঞ্জাম পৌঁছে গেছে 5টি কেন্দ্রে। সেখানে 7টি কক্ষের 689টি বুথও প্রস্তুত। কেন্দ্রের বিভিন্ন দায়িত্বে থাকছেন প্রায় 700 কর্মকর্তা কর্মচারী। ক্যাম্পাস জুড়ে নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 2 সহস্রাধিক সদস্য। 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি আছে 4টি ভ্রাম্যমাণ আদালত। কমিশন যাদেরকে অনুমোদন দিবেন না, তারা এই বাউন্ডারি প্রবেশ করার সুযোগ থাকবে না। আর নির্বাচন কমিশন যদি কাউকে অনুমোদন দিয়ে থাকে, সেক্ষেত্রে নির্বাচন পরামর্শক্রমে আমরা তাদের জন্য সেই নিরাপত্তা ব্যবস্থাটা তৈরি করে রাখব। নির্বাচন কমিশন আছেন, ইউনিভার্সিটি প্রশাসন আছেন, সব জায়গায় দায়িত্বপ্রাপ্ত লোক দেয়া আছে। তো যেখানে সমস্যার লেভেল বুঝে যে সমস্যাটা যে লেভেলে সমাধান করা প্রয়োজন, সে লেভেল ইনভলভ হবে, সেই লেভেল ইনভলভ হয়ে সমাধান করবে। বহু বছরের শূন্যতার পর এবার ভোট নতুন মাইল ফলক তৈরি করবে বলে আশা শিক্ষার্থীদের। এজন্য সব পক্ষকে পারস্পরিক শ্রদ্ধা আর গণতান্ত্রিক চর্চার আহ্বান তাদের। আমরা তো সেটাই চাই যে কোনো ধরনের ঝামেলা না হোক। 100% তো সবকিছুতে কিছুই হয় না, তো বাট আশা করি যে ভালোই হবে সবকিছু। চাকসু নির্বাচনে এবার 13টি প্যানেলে প্রার্থী 907 জন। এর আগে ভোট হয়েছিল 1990 সালে। 3.5 দশক পর চাকসু নির্বাচন ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। শিক্ষার্থীরা বলছে, এখন থেকে নিয়মিত এই নির্বাচন অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নতুন মাত্রা পাবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। নির্বাচনের লাস্ট সময়ের প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? একেবারে মিনিট ধরে এখন নির্বাচনের অপেক্ষা চলছে। দীর্ঘ 3.5 দশকের যে চাকসু নির্বাচনকে ঘিরে যে অপেক্ষা, সেটির অবসান ঘটতে চলেছে। আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট অর্থাৎ স্টেশনে আছি এবং
কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে চট্টগ্রাম শহর থেকে যে প্রথম ট্রেন সেটি আসবে এবং ইতোমধ্যে আমরা দেখছি যে স্টেশনে এই প্রধান ফটক ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের যে নির্দেশনা সেই অনুযায়ী এখানে যে নিরাপত্তা পরিকল্পনা সেই অনুযায়ী কাজ চলছে। একটু জানিয়ে রাখতে চাই যে গত 28 আগস্ট মূলত তফসিল ঘোষণার মধ্য দিয়ে এই নির্বাচনী যাত্রা শুরু হয়েছিল। এরপর 1 সেপ্টেম্বর সেখানে খসড়া ভোটার তালিকা প্রণয়ন করা হয় এবং আজকে 15 অক্টোবর নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে 3.5 দশকের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মোট 27,516 জন ভোটার আজকে তাদের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের বেশিরভাগই প্রায় 81% মতো যারা অনাবাসিক, এই অনাবাসিক শিক্ষার্থীরা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকায় বেসরকারিভাবে এবং চট্টগ্রাম শহরে বসবাস করেন এবং এই অনাবাসিক শিক্ষার্থীরা একটি ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে এই চাকসু নির্বাচনকে ঘিরে। এবং এই এবারের নির্বাচনে এখনো যে নির্বাচন কমিশনের যে তথ্য, তাতে ভোট কেন্দ্র আছে 5টি, তাতে ভোট কক্ষ আছে 60টি এবং মোট গোপন কক্ষ বা পোলিং বুথ আছে 689টি। প্রায় 700-র মতো ভোট গ্রহণ কর্মকর্তা এই ভোট কার্যক্রমকে সুষ্ঠুভাবে অর্থাৎ সুচারুভাবে সম্পাদন করার জন্য কাজ করবেন। এবারের এই সপ্তম ক্যাবিনেটে অর্থাৎ চাকসুর সপ্তম ক্যাবিনেটে মোট 13টি প্যানেল মূলত অংশগ্রহণ করছে। এটি কিছু কিছু প্যানেল তারা আংশিক, আবার কিছু কিছু প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল, অর্থাৎ সবগুলো পদেই প্রার্থী দিয়েছে। সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে, বিকেল 4টা পর্যন্ত চলবে। আর এই ভোট গ্রহণকালীন সময়ে যাতে শিক্ষার্থীরা যাতে সহজে যাতায়াত করতে পারে সেজন্য শাটল ট্রেনের যে চলাচল এবং সেটি বাড়ানো হয়েছে। মোট 11 জোড়া শাটল ট্রেন চট্টগ্রাম শহর থেকে অর্থাৎ চট্টগ্রাম শহরের 16 স্টেশন এবং চট্টগ্রামের বর্তলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করবে। এছাড়া বিভিন্ন স্পট থেকে শিক্ষার্থীদের নিয়ে আসার জন্য 15 জোড়া বাস দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানকার প্রশাসনের উদ্যোগে যে পরিকল্পনা, তাতে প্রায় 24টি পয়েন্টে সাধারণ অর্থাৎ বহিরাগতের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং 200 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য কাজ করবে। এছাড়া বিএনসিসি আছে, রোভার স্কাউট আছে, তারাও এখানে নিরাপত্তার কাজটি করবে। আর এইবারের যে ভোটার যে ব্যালট পেপার সেটি ওএমআর শিটে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বলছে যে একজন ভোটার মূলত 10 মিনিটের মধ্যে তার ভোট দিতে হবে। এবং আমরা যেটুকু জানি যে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলে মোট 40টির মতো ভোট এই ওএমআর শিটে দিতে হবে এবং পরবর্তীতে এই মেশিন রিডেবল ব্যালট কাগজটি সেটি মেশিনের মাধ্যমেই গণনা করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে যে উৎসব শুরু হয়েছিল এই ভোটের নির্বাচনকে ঘিরে, আজ কিছুক্ষণের মধ্যে সেই উৎসবের চূড়ান্ত যে পরিণতি সেটি শুরু হচ্ছে, অর্থাৎ 9টা থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে। এর পরে হয়তো আমরা আস্তে আস্তে সময় যত এগোবে বলতে পারবো যে এই উৎসবের মাত্রা ঠিক কোন দিকে যাচ্ছে। চাকসু নির্বাচন আজ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। প্রতিষ্ঠার 59 বছরে সপ্তমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সর্বশেষ নির্বাচনের পর কেটে গেছে প্রায় 35 বছর। দীর্ঘ এই অপেক্ষা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন শিক্ষার্থীরা। এখন থেকে নিয়মিতভাবে নির্বাচনের আশা তাদের। এদিকে সময়ের সাথে পরিবর্তিত নির্বাচন ব্যবস্থায় লেগেছে নানা রং আর পরিবর্তনের প্রলেপ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম ক্যাবিনেট গঠিত হয় 1970 সালে। প্রথম ভিপি ছিলেন ছাত্রলীগের মোহাম্মদ ইব্রাহিম এবং জিএস আব্দুর রব। এরপর 1972 সালে ভিপি পদে ছাত্র ইউনিয়ন এবং জিএস পদে ছাত্রলীগ জয় পায়। 74 সালে ভিপি জিএস দুইটাই ছিল জাসদ ছাত্রলীগের দখলে। এরপর নির্বাচন হয় 1979 সালে। চতুর্থ ক্যাবিনেটে ভিপি পদে জাসদ ছাত্রলীগ আর জিএস পদে আওয়ামী ছাত্রলীগ জয়ী হয়। 1981 সালে পঞ্চম ক্যাবিনেটে ভিপি জিএস দুই পদে প্রথমবারের মতো জয়ের মুখ দেখে ছাত্র শিবির। 1990 সালে শিবিরের বিরুদ্ধে জয়ী হয় সর্বদলীয় ছাত্র ঐক্যের প্যানেল।
সপ্তম চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বিরল এক অভিজ্ঞতার সাক্ষী। বিভিন্ন সময়ে তিনি চাকসুর ভোটার, প্রার্থী এবং 90-এ ছিলেন নির্বাচন কমিশনার। এবার নেতৃত্ব দিচ্ছেন পুরো নির্বাচনের। এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে, শিক্ষার্থী বেড়েছে, প্রতিদ্বন্দ্বী বেড়েছে। কিন্তু আমি কিন্তু হ্যাপি, কারণ আমি সব দেখেছি তো, অনেক চড়াই উতরাই পার হয়ে আগের নির্বাচনগুলা পরিচালনা করা হয়েছে। এবার ভোটের কলেবর এবং ভোটার দুইই বেড়েছে, যোগ হয়েছে নানা প্রযুক্তি। শিক্ষার্থীরা বলছে, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে ছাত্র সংসদ নির্বাচন বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের যে জাতীয় রাজনীতি, সেখানে ব্যবসায়ী ছাড়া আর কারো মুখ দেখা যায় না। তার একটা বড় কারণ হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করা বা ছাত্র সংসদগুলো বন্ধ থাকা। রাষ্ট্রের যে যেদিকে যে ক্ষমতা, ওইটা আসলে ছাত্রদের একটা বড় জায়গা থাকে, যে ছাত্ররা গেলে আমাদের মধ্যে একটা আশ্বাস তৈরি হয় যে ওকে ছাত্ররা গেছে, তার মানে ওরা একটা ভালো জায়গা থেকে গেছে, ওদের থেকে ভালো কিছু আশা করা যায়। 1973 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতি বছর চাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো বছরের পর বছর ধরে ঝুলে থাকার পেছনের কারণগুলো যতটা প্রশাসনিক, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা, এখন থেকে আর রাজনৈতিক বেড়াজালে আটকে থাকবে না হল সংসদ কিংবা কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মধ্যরাতে শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা। ভোট হবে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার শেষ দিনের প্রচারণা ঘিরে পুরো ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা। বিভিন্ন বিভাগের সামনে ও আবাসিক হলগুলোতেও চলে প্রচারণা। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পোস্টারও বিতরণ করছেন প্রার্থীরা। সশরীরে প্রচারণার বাইরে অনলাইনেও প্রচার চালায় তারা। ভোটের মাঠে কে হাসবে শেষ হাসি। প্রচারণা শেষ, চলছে ভোটের মাঠের হিসেব নিকেশ। কে কতটা মন জয় করতে পারল, ভোটারদের কার পাল্লা ভারী। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্রদল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট অনুষ্ঠানের প্রস্তুতি নির্বাচন কমিশন। প্রচারণা শেষ, বৃহস্পতিবার সকাল থেকে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শেষ দিনের প্রচারে ভোটারদের কে কতটা আকৃষ্ট করতে পারল তা নিয়েই যত আলোচনা। প্রচারণা শেষ মুহূর্তেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে শিবির প্রার্থীদের দাবি, তাদের প্রতি শিক্ষার্থীদের সমর্থনে অনেকে ঈর্ষান্বিত হয়ে নানা কথা বলছেন। আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের খাবারে প্রলুব্ধ করে তাদেরকে ভোট আকৃষ্ট করার চেষ্টা করছিল, সেটা কিন্তু প্রমাণিত। শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে গেছি, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা আমাদের পজিটিভভাবে গ্রহণ করছে। আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হলেও এই বিষয়ে আচরণবিধিতে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। এ কারণে আমরা স্পষ্টতই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি এবং লেভেল প্লেইং ফিল্ডে যে কথা বলছি, এরকম কোনো নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। আমাদের প্রজেকশন মিটিংগুলোতে উপসে পড়া উপস্থিতি দেখে অনেকের হয়তো আফসোস হচ্ছে, এজন্য তারা নানাভাবে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। 3 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। একে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করছেন শিক্ষার্থীরা। ভালোই তো লাগছে সবকিছু, মানে একটা অনেক দিন পরে মানে উৎসব লাগছে। যে ডিমান্ডগুলো, চাহিদাগুলো, এগুলো নিয়ে যে যিনি কাজ করবে সেরকম একজন যোগ্য প্রার্থী আমাদের রাকসুতে নির্বাচিত হোক। নির্বাচন কমিশনের দাবি, ভোটের পরিবেশ নিয়ে কারো কোনো অভিযোগ নেই। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের চেষ্টায় তারা। শিক্ষার্থীরা, ভোটাররা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবে, এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গোটা ক্যাম্পাসের সার্বিক ভোট কেন্দ্র সবকিছু আমরা প্রস্তুত করছি। এই নির্বাচনটি যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, তার জন্য সকল মহলের আমরা সহযোগিতা কামনা করি। মঙ্গলবার মধ্যরাত থেকেই ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তায় রয়েছে 2000 পুলিশ। এছাড়াও ভোটের দিন টহল দেবে র্যাব ও বিজিবি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জানুয়ারিতে মেট্রো রেল স্টেশনে চালু হবে বিপণী বিতান।
উত্তরা থেকে মতিঝিল রুটের স্টেশনে বরাদ্দ দেওয়া হবে 33টি দোকান, পাওয়া যাবে খাবার, পোশাক ও নিত্যপণ্য। ট্রেনের ভেতরে চলবে ডিজিটাল বিজ্ঞাপন। বাণিজ্যিকভাবে মেট্রো স্টেশন ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। এ রুটে স্টেশন রয়েছে 17টি। স্টেশনে চালু হয়েছে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ। এবার কেনাকাটারও সুযোগ পাচ্ছেন যাত্রীরা। ডিএমটিসিএল বলছে শিগগিরই মেট্রো স্টেশনে দোকান বরাদ্দ দেয়া হবে, তবে কেউ গ্যাস সিলিন্ডার বা আগুন ব্যবহার করতে পারবে না। আমরা চাবো উইদিন 3 to 4 মান্থ যেন ওরা রেডি করে যেটাই যে পারপাসে নিবে রেডি করে যাতে যাত্রী সেবা আরম্ভ করতে পারে। বছর প্রথম নেক্সট ইয়ারে স্টেশনে আমরা যাচ্ছি ফুড ভেন্ডিং মেশিনের জন্য অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, ফুড ভেন্ডিং মেশিন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা। তাদের মতে নিত্যপণ্যের দোকান হলে কেনাকাটাও করা যাবে। মেট্রো রেলে আমরা চলাফেরা করি, সময়টা বাঁচে। এখন এখানে যদি কিছু খাবার কেনাকাটা করার মতন অপশন থাকে আরও ভালো হবে। আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারলাম, প্রয়োজনে কিছু কিনে বাসা নিয়ে যেতে পারলাম। মেট্রো রেল আমাদের জন্য একটা আশীর্বাদ। এই আশীর্বাদকে যথাযোগ্য ব্যবহার করার মাধ্যমে নাগরিক জীবনকে আরও সুন্দর সুশৃঙ্খল করার জন্য সরকারকে অবশ্যই আন্তরিক হওয়া উচিত। কর্তৃপক্ষ বলছে দোকান চালু হলে মেট্রো স্টেশনগুলো যাতে অপরিষ্কার না হয় সেদিকে যাত্রীদের সতর্ক থাকতে হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারী চৌধুরীহাটে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি অপি দাসকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় চিকনদন্ডি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বাজারের পাশে আড্ডা দিচ্ছিলেন অপি দাস। এ সময় পাশ দিয়ে যাওয়া কয়েকজন যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে অপিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকেরা। গুরুতর আহত অপিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা, তবে তাকে বাঁচানো যায়নি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। জড়িতদের ধরতে এরই মধ্যে শুরু হয়েছে অভিযান। মারা গেছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি অপি দাস। এখন শহরে সমবয়সী কিছু ছেলের সাথে ধস্তাধস্তি হয়ে ওই ছেলেরা ছুরিকাঘাত করছে, হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে। যারা করছে তাদেরকে আমরা আমাদের ইয়েতে চেষ্টা করছি শনাক্ত করার জন্য। চট্টগ্রাম নগরীতে একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল টাকা উদ্ধার করেছে র্যাব। এ সময় তানজিম নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার নগরীর বাকলিয়া নূরনগর আবাসিক এলাকা থেকে এসব নকল টাকা উদ্ধার করা হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া নূরনগর আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে 20 কোটি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় তানজিম নামের এক যুবককে আটক করে র্যাব। এদিকে আটক তানজিমের দাবি, টাকাগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য ছাপানো হয়েছে। আন্ডারকিলার অঙ্কুর প্রিন্টার্স নামের একটি ছাপাখানা থেকে টাকাগুলো ছাপিয়েছেন তিনি। এদিকে তার সাথে কোনো চক্রের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী এভাবে টাকা ছাপানো অবৈধ বলে জানিয়েছে র্যাব। এগুলো আসলে জাল টাকা না, এখানে লিখে আছে যে শুটিং পারপোজ। এটা একটু কনফার্ম করতেছি। এরপর হচ্ছে এখানে রিয়াল, দিরহাম, তারপর হচ্ছে আপনার ডলার, ইউরো এবং বাংলাদেশি নোট। যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইউটিউবে রিলস বানাইতো তারা এইগুলার নেই এবং কাস্টমার ডিটেলস আমার কাছে আছে। শুটিংয়ের জন্য করেছে, মুভির জন্য। তো যখন তাকে সিনেমা বা নাটকের নাম বলতে বললাম যে কোন সিনেমা আর কোন নাটকে এটা ব্যবহার হয়েছে, সে বলতে পারেনি। তো এই ধরনের অনেক ধরনের লেম এক্সকিউজ আপনার অপরাধীরা দিয়ে থাকে। তো এটা তাকে আমরা অ্যারেস্ট করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। পটুয়াখালীতে কোটি কোটি টাকায় নির্মিত একাধিক ব্রিজ পড়ে আছে ব্যবহার অনুপযোগী হয়ে। শুধুমাত্র সংযোগ সড়কের অভাবে সেগুলো এখন স্থানীয়দের ভোগান্তির কারণ। বিগত সরকারের আমলে লুটপাটের জন্যই অপরিকল্পিতভাবে এসব ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ জেলাবাসীর। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এলজিইডি কর্মকর্তারা। পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার বেতাগী উপজেলার সীমান্তে বেড়ের ধন নদীর ওপর সেতুটি নির্মাণে খরচ 6,32 লাখ টাকা। মূল কাঠামো তৈরি হলেও 2 বছরে হয়নি সংযোগ সড়ক। ছাত্র জনতার আন্দোলনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ আছে কাজ।
একই অবস্থা সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের নির্মিত সেতুটির। 2 কোটি 4 লাখ টাকার সেতুটির কাজ বন্ধ 1 বছর ধরে। এছাড়া কোনো সংযোগ সড়ক না থাকায় তা ব্যবহারের অনুপযোগী। এমন আরও অনেক সেতু পড়ে আছে জেলাতে। আমরা ওভার যাইতে পারি না, গুড়াগা যাইতে না। ওই ব্রিজটা একটা ভাঙ্গা ব্রিজ আছে, হেড দিয়ে অনেক মানুষ পড়িয়া অনেক ঠ্যাং ঠ্যাং ভাঙছে। এখন খুব কষ্টে আছি আমরা। গাড়ি পল্টি খায়, প্যাসেঞ্জার সমস্যা হয়, এরপরে আমাদের গাড়ির পার্টসপাতি ভাঙে। প্রতিনিয়ত আর কি একজনের পর একজন হাত পা কেটে যাচ্ছে। তো আমরা চাইতেছি যে এই ব্রিজটা তাড়াতাড়ি হোক। এ বিষয়ে এলজিডি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। 20-21 অর্থবর্ষে টেন্ডার হয় ঠিকাদার সিলেকশন হয় পটুয়াখালী মহিউদ্দিনের নামে। সেই কাজটা স্ট্রাকচারের কাজ সম্পন্ন হয়েছে, তবে অ্যাপ্রোচের কাজটা প্রায় 1 বছর থেকে বন্ধ ছিল। মূলত ওই যে 5 আগস্টের পরে ঠিকাদার পালায়ে থাকা অবস্থায় এই কারণে বন্ধ ছিল। স্থাপনাগুলোকে চলাচল উপযোগী করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁয়ে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কৃষকের পাশাপাশি ধান কাটায় ব্যস্ত শ্রমিকরা। ভালো ফলনে কৃষকরা খুশি, তবে দাম নিয়ে আছে শঙ্কা। ধানের জমিতে এখন আলু ও ভুট্টা চাষ শুরু করেছেন কৃষকরা। রোপা আমন কৃষকের জন্য লাভজনক ফসল বলছে কৃষক বিভাগ। ঠাকুরগাঁওয়ে আমন ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। ধান কাটা মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে শ্রমিকদেরও। ধান কেটে সেগুলো মেশিনে কিংবা হাতে মাড়াই করার পর বিক্রি করছেন কৃষক। বাজারে প্রতিমন কাঁচা ধান 900 থেকে 950 আর শুকনো ধান 1100 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফলন ভালো হলেও দাম কম বলছেন তারা। এটা 33 শতকে আমরা মনে করেন প্রায় 25 থেকে 30 মন হয়। 30 থেকে 35 মন ধান হচ্ছে বিঘায়। তো সার বীজ ভালো দিচ্ছি। এই পোকার আক্রমণ, বিষের দাম বেশি, সারের দাম বেশি, ওই হিসাবে আল্লাহ ফলন তো ভালোই দিয়ে, কিন্তু দাম হিসাবে পোষায় না। উৎপাদন ভালো হওয়ায় ধানের জন্য বেশ পরিচিতি আছে এই জেলার। ধানের পরই রবি শস্য রোপণ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকের জন্য লাভজনক একটা ফসল, এবং হচ্ছে যে সেই জমিগুলোতেই সম্ভব যে জমিগুলোতে রবি শস্য করা সম্ভব, আগাম রবি শস্য, মানে এই জমিগুলো তুলনামূলকভাবে একটু উঁচু হয়, অন্য আমন জমির তুলনায় এগুলো একটু উঁচু হয়, এবং এই আমন আবাদে কিন্তু কৃষকের খরচও কম। চলতি মৌসুমে জেলার 1,37,300 হেক্টর জমিতে চাষ হয়েছে আমন ধান। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,30,400 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।